ফাইন, দ্যাটস গুড। সো রিকার্সিভ ফাংশন, রিকার্সিভ ফাংশনে যাওয়ার আগে আমি একটু আগে দুই একজনের কাছ থেকে আগে ফাংশনের ব্যাপারটা একটু বোঝার ট্রাই করি, যে আসলে আপনারা যা গতকালকে ক্লাস থেকে ফাংশন সম্পর্কে সবাই কতটুকু বুঝেন। আমাকে প্রথমে রিফাত, আপনি যদি একটু আমাকে বলেন যে আসলে আপনি ফাংশন বলতে কি বুঝেন, বা ফাংশন দিয়ে আসলে কি কাজ করা হয়, একটু যদি আমাদের শেয়ার করেন। স্যার গতকালকে ক্লাসে ছিলাম না। আপনি ছিলেন না, ক্লাসটা পরে দেখেনও নি? জি না স্যার, এটা আজকে দেখে ফেলবো এই ক্লাস করার পরে। তাহলে তো আপনার দুইটা ক্লাস জমে গেল একসাথে, আজকেরটা গতকালকেরটা। ফাইন, একটু বলেন তো বিজ্ঞ। স্যার ফাংশন আমরা ইউজ করে থাকি কোডের মধ্যে যাতে করে ওটা রিডেবিলিটি বাড়ে, মানে আমরা সহজে হঠাৎ করে একটা বড় কোড দেখলে এটা পড়তে পারি। কোডটারে ডিভাইড করা যায় অনেক অংশে, যাতে করে বড় বড় অপারেশন গুলা কাজ করে ওইটা, মানে আমার ইউজার পড়তে পারে খুব সহজেই। আর এজন্য আমরা ফাংশন ইউজ করে থাকি। আর বড় বড় কোনো প্রজেক্টের মধ্যে ফাংশন ইউজ করা হয় স্যার এই কারণে, যাতে করে রিডেবিলিটি বাড়ে। আর তাহলে আপনি একটু বলেন যে ফাংশন বলতে আসলে কি বুঝি। আপনি তো বলেন, ঠিক আছে, আপনি যেটুকু বলছেন একটু ইটস গুড, এটা হলো কি ফাংশন আমরা কেন ব্যবহার করি তার আনসার পেলাম, বাট ফাংশন বলতে কি বোঝায় বা কিভাবে কি কাজ করে, ফাংশনের ওয়ার্কিং প্রসেসটা ফাংশন কি? ফাংশন বলতে স্যার আমরা বুঝি কোন একটা ইনপুট দিলে সেটার আউটপুট পাবো আমরা। আর এখানে কোডের মধ্যে ফাংশন ইউজ করা হয় যাতে করে একটা নির্দিষ্ট কাজকে আলাদা করে মেইন ফাংশন থেকে আলাদা করে আলাদা একটা ফাংশনে রাখা হয়, যেখানের মধ্যে একটা নির্দিষ্ট কাজ করা হয়, আম, যা এক্সিকিউট করলে একটা ইয়ে আসে, আউটপুট আসে। আচ্ছা, আর উইলিংলি কেউ কিছু বলতে চান কিনা গত ক্লাসের আমরা যা আলাপ করছি তার আলোকে, বা আপনি নিজের নলেজ থেকে ফাংশন সম্পর্কে আর কেউ বলতে চান কিনা? আচ্ছা, শাফকাত বলতে চান। হ্যাঁ, শাফকাত বলেন। স্যার ফাংশন হচ্ছে কিছু মানে স্টেটমেন্টের সমষ্টি। ফাংশন হচ্ছে কিছু স্টেটমেন্টের সমষ্টি যেগুলো কিনা স্যার একসাথে কোনো একটা মানে কাজ করে স্যার। যেমন স্যার আমরা আমাদের যে টাস্কটা দেওয়া হয়েছে স্যার, ফার্স্ট টাস্ক, সেই টাস্কে অনেকগুলো ফাংশন বানানো যাবে, কারণ প্রত্যেকটা প্রবলেমই এক একটা করে ফাংশন। আর এই ফাংশনগুলোকে আমরা চাইলে একসাথে কল করতে পারি। কল করে হচ্ছে গিয়ে অনেক বড় কোডটাকে অনেক ছোট ছোট করে ভেঙে ভেঙে করা সম্ভব। যদি আমরা এটাকে বড় করে করতে চাইতাম, জেনারেলি আমাদের মানে ফাংশন ইউজ না করে স্যার, তবে অনেকগুলা লুপ, অনেকগুলা ইফ এলস এগুলো ইউজ করা লাগতো। ফাংশন ইউজ করার পরে সবগুলো স্পেসিফিক কাজের জন্য রাখা যেতেছে। আচ্ছা, আমি আরেকটা প্রশ্ন করি, সেটা হচ্ছে ইউজার ডিফাইন ফাংশন বা বিল্ট ইন লাইব্রেরি, ইউজার ডিফাইন ফাংশন, আর একটা হচ্ছে বিল্ট ইন ফাংশন বা লাইব্রেরি ফাংশন। সো লাইব্রেরি ফাংশন আর ইউজার ডিফাইন ফাংশন বলতে কি বোঝায়, এইটা যদি প্রশ্ন করি, কারা কারা আনসার দিতে পারবেন? হ্যান্ড রেজ করে রাখেন যে লাইব্রেরি ফাংশন আর ইউজার ডিফাইন ফাংশন এই দুইটার মধ্যে পার্থক্য করতে পারবেন, কোনটাকে কি বলা হয়। ফাইন, 6 জন পাওয়া যাচ্ছে যারা হচ্ছে লাইব্রেরি ফাংশন আর হচ্ছে ইউজার ডিফাইন ফাংশন বুঝেন। দ্যাটস গুড। আপনাদের পারফরমেন্স অনেক কম মনে হচ্ছে, কিন্তু আচ্ছা, যারা এই যে এখন রেসপন্স করতেছেন না বা অনেক কিছু বুঝেন না, তারা আবার দেখলাম টাস্ক ঠিকই সাবমিট করে দেন। আমাকে বলতে পারবেন যারা হচ্ছে টপিকের বেসিক গুলাই জানেন না, তারা কিভাবে টাস্ক সাবমিট করেন, কিভাবে, বা অ্যাসাইনমেন্ট যখন দেওয়া হয় সেই অ্যাসাইনমেন্ট আপনি সাবমিট করেন কিভাবে? ওকে, ফাইন। সো আমরা যেটা নিয়ে আলাপ করতেছিলাম সেটা হচ্ছে যে লাইব্রেরি ফাংশন আর হচ্ছে ইউজার ডিফাইন ফাংশন। আমাকে এ ব্যাপারে একটু বলেন। হচ্ছে এখানে হ্যান্ড রেজ করছেন ইফতেখার, আপনি বলেন আগে। স্যার লাইব্রেরি ফাংশন হইলো স্যার আমাদের সি এর মধ্যে যেগুলো আমাদের ডিফাইন করা থাকে, যেমন stdio.h এর মধ্যে আমরা হেডার ফাইল যে ইয়ে করি মানে কল করি, এখানের মধ্যে স্যার কিছু ফাংশন প্রি ডিফাইন থাকে। সি আগে থেকে আমাদের স্যার কিছু ফাংশন দিয়ে রাখে, এইগুলা হলো স্যার লাইব্রেরি ফাংশন। আর ইউজার ডিফাইন ফাংশন হলো স্যার আমরা মনে করেন যে আমরা ফিবোনাচি সিরিজ ইয়ে করার জন্য আমরা ফিবোনাচি সিরিজ যদি স্যার আমরা প্রিন্ট করতে চাই, তাহলে মনে করেন এর জন্য আমরা একটা ফাংশন বানাইলাম স্যার, ওইটা হলো স্যার ইউজার ডিফাইন ফাংশন।
লাইব্রেরি ফাংশন আরেকটা নাম হচ্ছে বিল্ট ইন ফাংশন আর কি, যাই হোক জি স্যার। সমস্যা নেই, ওটা নামটা বলে রাখলাম। সাজিদ, আপনি দেখি কি বলতে চান? জি স্যার, বলেন লাইব্রেরি ফাংশন। লাইব্রেরি ফাংশন, জি বলেন। স্যার, লাইব্রেরি ফাংশনের যে হেডার ফাইলগুলো আছে ওইগুলা আগে থেকেই ক্রিয়েট করা, ওগুলা আমরা প্রোগ্রামে ইউজ করে থাকি সহজেই, যেমন প্রিন্টএফ ফাংশন, স্ক্যানএফ ফাংশন, এরকম বিভিন্ন ফাংশন আছে। আচ্ছা আর ইউজার ডিফাইন্ড ফাংশন যেগুলা, ওগুলা আমাদের সুবিধার জন্য আমরা নিজেরা ক্রিয়েট করে থাকি, আচ্ছা, দ্যাটস গুড। যেগুলা আমরা মেইন ফাংশনে কল করে সহজে ইউজ করতে পারি। আচ্ছা, দ্যাটস গুড। পূজন, আপনি আমাকে বলেন যে একটা ফাংশনকে আমরা খুব সহজে চিনতে পারি কিভাবে, যে দেখি এটা বুঝবো এটা একটা ফাংশন। জি স্যার, মানে মেইন, শুধু মেইন কথাটা ছাড়া মানে অন্য কোনো লেটার দিয়ে সাথে যদি একটা ফার্স্ট ব্র্যাকেট থাকে স্যার। দ্যাটস গুড। অর্থাৎ যদি কোনো একটা কিছুর সাথে ফার্স্ট ব্র্যাকেট থাকে তাহলে আমরা একটু দেখি প্রাইমারি ভাবে এটা ডিফাইন মানে নিশ্চিত হবো যে এটা একটা ফাংশন। জি স্যার। যদি দুই একটা জায়গায় ডিফারেন্স আছে, যেমন সাইজ অফ নামে একটা কিওয়ার্ড, তারপর সেটা জি একটা স্যার। ফাংশনের মতো দেখায়, বাট ইন জেনারেল ফার্স্ট ব্র্যাকেট থাকলে আমরা ধরে নিব সে হচ্ছে একটা ফাংশন, তাই তো? জি স্যার। জি স্যার। আচ্ছা, তো যাই হোক আমরা গত ক্লাসের অনেকগুলো টপিক নিয়ে রিকভার করার ট্রাই করলাম, কারণ এগুলো রিকভার না করলে আসলে আমার সামনের দিকে আগে কোনো লাভ নেই। তো এই জন্যই আশা করি আপনারা যারা রেসপন্স করছেন তারা অনেক কিছু ক্লিয়ার হয়েছেন আবারও রেসপন্স করার কারণে। আর যারা রেসপন্স করেন নাই বা যারা হচ্ছে আনসার দিতে পারেন নাই, তারা হচ্ছে অন্যদের রেসপন্স দেখে আশা করি যে আপনারা শুনে কিছুটা হলেও ক্লিয়ার হতে পারছেন। আচ্ছা, সো আমরা এখন একটু রিকার্সিভ ফাংশন নিয়ে আলাপ করবো। রিকার্সিভ ফাংশনের কনসেপ্টের ক্ষেত্রে আপনি একটা জিনিস মাথায় রাখবেন, আমরা গতকালকে যে ফাংশন নিয়ে আলাপ করছিলাম সেখানে বলছিলাম যে সন্দীপ হ্যান্ড রেজ করছেন, বলেন তো আপনি শেষ করি তারপর। আচ্ছা স্যার, এখানে যদি স্যার আমরা বলি যে স্যার যেগুলো স্যার ব্লু কালারের থাকবে ওইগুলোকে স্যার মানে সহজে মানে বলা যায় যেগুলো ফাংশন। না, ব্লু কালার যেগুলো থাকে দে আর কিওয়ার্ড। ও ওকে স্যার। আপনার কখনো কোন যে প্রিন্টএফ লিখলে প্রিন্টএফ কিন্তু কখনো ব্লু কালার হয় না, ঠিক আছে? বা আমরা গতকালকে যে ফাংশন গুলো লিখলাম সেটা কোনোটাই কিন্তু ব্লু কালার হয় নাই। ব্লু কালার হয় কোনগুলো, যেগুলো হচ্ছে কিওয়ার্ডস। আমরা 32 কিওয়ার্ডস আছে আমাদের সি প্রোগ্রামিং এ, যেমন ভয়েড, ইন্ট, তারপর হচ্ছে রিটার্ন, ব্রেক, এইসব জিনিসগুলো দেখবেন ব্লু কালার হয়ে যায়। আর ব্লু কালার হলে আপনি নিশ্চিত হবেন যে সে একটা কিওয়ার্ড। ওকে স্যার। দ্যাটস গুড, ফাইন। রিকার্সিভ ফাংশনের ক্ষেত্রে আপনি একটা জিনিস মনে রাখবেন, যদি কোনো একটা ফাংশন নিজেকে কল করে, এখন নিজেকে কল করা বলতে কি বোঝাচ্ছে তার আগে আমরা একটু জানি। গতকালকে আমরা যখন কোনো একটা ফাংশনকে কল করছিলাম, সেটা কল বাই ভ্যালু দিয়ে যেহেতু কাজ করছি গতকাল, সো কল বাই ভ্যালুর ক্ষেত্রে আমরা অন্য একটা ফাংশন থেকে ওই ফাংশনকে কল করছি। যেমন আমরা মেইন ফাংশন থেকে কল করে, আমরা যেমন এই এক্সাম্পলের ক্ষেত্রে চিন্তা করি, আমরা মেইন ফাংশন থেকে এই এভারেজ ফাংশনকে কল করছি। সেক্ষেত্রে আমরা একবার কল করছি, এই ফাংশনটা একবার এক্সিকিউট হয়েছে। আমরা দুইবার কল করলে দুইবার এক্সিকিউট হতো। বা এই ফাংশন, এই এক্সাম্পলের ক্ষেত্রে আমরা দেখছিলাম যে আমরা ফাংশনকে একবার কল করছি ডিসপ্লে নাম্বারস, তো এই ডিসপ্লে নাম্বারস ফাংশনটা একবার এক্সিকিউট হয়েছে। এখন যদি এমন হয় যে এই ফাংশনের ভিতরেই ফাংশনটাকে কল করা হয়, তাহলে কি ঘটবে? তাইলে যেটা হবে যে ওয়ান কাইন্ডস অফ লুপের মতো একটা চক্র চলতে থাকবে, কারণ আমরা জানি ওই ফাংশনকে যতবার কল করব ততবার ওই ফাংশনটা রেসপন্স করবে, তাই তো? তো এখন যদি আমরা দেখেন মেইন ফাংশন থেকে রিকারশন নামক একটা ফাংশনকে আমরা কল করলাম, কল করার পরে এই রিকারশন জাস্ট নাম দেয় আর কি, আপনারা এটা মানে রিকারসিভ মানে রিকারশন লিখতেই হবে এরকম কিছু না, নাম চেঞ্জ করতে পারেন, যে কোনো ফাংশন রিকারসিভ হতে পারে। সো আমরা ধরেন রিকারশন নামে একটা ফাংশন বানালাম, এই মেইন ফাংশন থেকে যদি আমরা এই রিকারশন ফাংশনটাকে কল করি, দেখেন প্রথমে মেইন ফাংশন থেকে একবার কল করছি, যে কারণে এই রিকারশন ফাংশনটা প্রথমবার রেসপন্স করা শুরু করলো। এখানে আসার পরে ভিতরে এসে সে দেখবে আবার রিকারশনকে কল করা হচ্ছে, তার মানে সে এখান থেকে আবার কল হয়ে রিকারশনে চলে যাবে। দ্যাট মিনস রিকারশন আসবে, কল হবে, আবার সে তার কাছে কল হবে, মানে এই জায়গাতে একটা চক্র তৈরি হয়ে যাবে, মানে বারবার এই ফাংশনকে কল করতেই থাকবে। সো এটাই মানে বোঝাচ্ছে যে রিকারসিভ ফাংশনের সাহায্যে আমরা আসলে লুপের কাজটাও করে ফেলতে পারি। আচ্ছা, এখন ফাংশনকে কল করলে সুবিধাটা কি হচ্ছে সেটা আমি বলার আগে একটু শাফকাতের প্রশ্নটা নিয়ে নিই। শাফকাত বলেন এই জায়গাতে কি বলতে চান? স্যার এখানে কি স্যার কোনো প্রোটোটাইপ কল করা লাগছে স্যার? কারণ হচ্ছে বুঝতে পারছি স্যার। প্রোটোটাইপ এখানে লাগবে না, কারণ এটা তো মেইন ফাংশন উপরেই আমরা ফাংশন লিখে দিয়েছি। জি স্যার, জি স্যার। ওকে, দ্যাটস গুড। আচ্ছা, সো রিকার্সিভ ফাংশনের সাহায্যে আমরা একটু আগে বুঝলাম যে আমরা লুপকে যদি আমরা চাই ফাংশন দিয়ে প্রকাশ করতে, সেক্ষেত্রে আমরা রিকার্সিভ ফাংশনের হেল্প নিতে পারি। আচ্ছা,
এরপর হচ্ছে এখানে একটা জিনিস বলা হচ্ছে, দেখেন আমরা যেহেতু ফাংশন দিয়ে লুপের কাজ করতেছি, লুপের ক্ষেত্রে কিন্তু আমাদের একটা এক্সিট পয়েন্ট থাকে, অর্থাৎ আমাদের কন্ডিশন যদি ফলস হয় তাহলে আমরা লুপ থেকে বের হয়ে যাই, এর আগ পর্যন্ত লুপের ভিতরে কাজটা করতেই থাকে। তো ফাংশনের থেকে তো আমরা কোনো মানে কন্ডিশন দিচ্ছি না, ফাংশনে তো আমরা ওইরকম কোনো কন্ডিশন দিচ্ছি না যে সে হচ্ছে রিসিভ করবে কোনো একটা প্যারামিটার, মানে প্যারামিটারের জায়গায় আমরা কন্ডিশন দিয়ে তো আর কাজ করতেছি না। তো এক্ষেত্রে আমাকে খেয়াল রাখতে হবে যে আমাদের ফাংশনের ভিতরে যেহেতু রিকার্সিভ ফাংশন করতেছি সেখানে যেন একটা ব্রেক পয়েন্ট থাকে, মানে আমরা যেন কোনো একটা কারণে বা কোনো একটা কন্ডিশনের বেসিসে আলাদাভাবে সানি ফেজ দিয়ে হোক যে আমরা ফাংশনটাকে ক্লোজ করতে পারি, নইলে তো সেটা আনলিমিটেড ভাবে চলতেই থাকবে। সো রিকার্সিভ ফাংশনের ক্ষেত্রে এই জায়গাতেই হচ্ছে অনেকে কনফিউজ হয়ে যায় যে আসলে আমরা কিভাবে ব্রেক পয়েন্টটা দিব, বা এই ফাংশন যে রিকার্সিভকে কল করতেই আছে, এই রিকারশন ফাংশন রিকারশনকে কল করতেই আছে, এটা ব্রেক হবে কিভাবে। সো এই ব্রেকিং পয়েন্ট নিয়ে অনেকে অনেক সময় গুলায় ফেলে। তো আশা করি আমরা সেগুলো একটু দেখবো একটু পরেই এক্সাম্পলের সাহায্যে। এখানে একটা বলা হচ্ছে রিকার্সিভ ফাংশন আর ভেরি ইউজফুল টু সলভ মেনি ম্যাথমেটিক্যাল প্রবলেমস লাইক টু ক্যালকুলেট ফ্যাক্টোরিয়াল, নাম্বার, জেনারেটিং ফিবোনাচি সিরিজ, যেগুলো আমরা ইতিমধ্যে লুপ দিয়ে করে আসছিলাম, এই লুপের কাজটুকু আমরা রিকার্সিভ ফাংশন দিয়ে করে ফেলতে পারি। এখানে একটা কথা বলে রাখা ভালো যে কিছু কিছু জায়গায় আছে যেখানে হচ্ছে আপনি লুপের চাইতে রিকার্সিভ ফাংশন ব্যবহার করলে আপনার প্রোগ্রামটা একটু বেশি এফিশিয়েন্ট হয় বা আপনার কোড রিডেবিলিটি অনেক বেশি বেড়ে যায়। আবার অনেক জায়গায় হচ্ছে রিকার্সিভ ফাংশনের বদলে আমরা লুপ ব্যবহার করলে জিনিসটা সহজে দেখায়। সো যখন যেখানে যেটা বেশি এফিশিয়েন্ট মনে হয় আপনি তখন সেখানে সেটা ব্যবহার করতে পারেন। তবে রিকার্সিভ ফাংশন বেশিরভাগ ক্ষেত্রে বললাম যারা প্রোগ্রামিং এর সেক্টরে কাজ করেন তাদের এই জায়গাতে অনেক বেশি কাজ করার সুযোগ থাকে। সো আমরা এখন একটা এক্সাম্পল দেখি যে রিকার্সিভ ফাংশন কিভাবে কাজ করতেছে। আমরা ফ্যাক্টোরিয়াল বের করা শিখছিলাম এর আগে, আমাদের টাস্ক 6 এ ফ্যাক্টোরিয়াল বের করার জন্য আমি আপনাদেরকে বলছিলাম যে কিভাবে একটা নাম্বারে ফ্যাক্টোরিয়াল বের করা যায়। সো আমরা আগে একটু ফ্যাক্টোরিয়ালটা নরমালি করব, মানে মেইন ফাংশনের ভিতরে, তারপর আমরা ট্রাই করব এটাকে হচ্ছে নরমাল একটা ফাংশন দিয়ে করার, দেন থার্ড পয়েন্টে যে আমরা ওই সেম প্রবলেমটা সলভ করব হচ্ছে রিকার্সিভ ফাংশন দিয়ে। তাইলে আলটিমেটলি আপনারা ধাপে ধাপে জিনিসটা বুঝতে পারবেন। সো এই জায়গাটা প্র্যাকটিক্যালি বোঝানোর আগে আমি এখানে একটু জাস্ট একবার বলে যাই যে এখানে কি ঘটে। তো ধরেন আপনি ফ্যাক্টোরিয়াল নামে একটা ফাংশন বানালেন, যে ফাংশনটা হচ্ছে ইন্ট টাইপের, অর্থাৎ আপনার ওই ফ্যাক্টোরিয়াল ফাংশনটা ইন্টিজার নামক একটা ভ্যালু রিটার্ন করবে, এবং তার ভিতরে আপনি প্যারামিটার হিসেবে দিচ্ছেন একটা আই নামক ভ্যালু ভেরিয়েবল যে হচ্ছে ইন্টিজার টাইপের এবং সেটা আনসাইন্ড। আনসাইন্ড এর কাজ কি সেটা আপনারা ইতিমধ্যে জানেন, এটা নিয়ে আমরা একটা ক্লাসে আলাপ করা হয়েছে। এটাকে বলা হয় যে ডাটা টাইপ মডিফায়ার্স। সো যেটা হচ্ছে যে আমরা একটা ফ্যাক্টোরিয়াল নামক ফাংশন লিখলাম, সেই ফ্যাক্টোরিয়াল ফাংশন হচ্ছে ইন্টিজার টাইপের এবং তার মধ্যে একটা প্যারামিটার আছে যে প্যারামিটার হচ্ছে ইন্টিজার টাইপের, এবং এর ভিতরে আমরা যেটা কাজ করলাম যে আমরা যে প্যারামিটারটা রিসিভ করব সে যদি 1 থেকে ছোট হয় অথবা সমান হয় তাইলেই আমরা রিটার্ন করব। আর আমরা জানি রিটার্ন মানে হচ্ছে ওই ফাংশন থেকে বের হয়ে যাওয়া, বের হয়ে কোথায় যাবে, যে জায়গা থেকে কল হয়েছে ঠিক সেই জায়গায় যাবে। খেয়াল রাখবেন যে একটা ফাংশন রিটার্ন করে যে জায়গা থেকে কল করা হয় ঠিক সেই জায়গায় রিটার্ন ভ্যালুটা মানে চলে যায় আর কি। তো যেটা হচ্ছে যে আমরা যদি কোনো কারণে আমরা যেটা রিসিভ করতেছি আই এর মান যেটা রিসিভ করতেছি সেটা যদি 1 এর সমান অথবা 1 থেকে ছোট হয় তাইলেই আমরা এই রিটার্ন জিনিসটা দেখতে পারবো, অর্থাৎ আমরা ওই ফাংশন থেকে বের হব। আদারওয়াইজ আমরা রিটার্ন করব আই ইনটু, মানে যেটা আমরা রিসিভ করতেছি তার সাথে মাল্টিপ্লাই করব আবার ওই ফাংশনকে, দেখেন ফ্যাক্টোরিয়াল i - 1, অর্থাৎ আবার আমরা ওই ফাংশনটাকেই কল করে দিচ্ছি। i এর মান যদি 5 হয় তাহলে 5 ইনটু ফ্যাক্টোরিয়াল i - 1 মানে 5 - 1, মানে তখন আপনি আবার ওই ফাংশন কল করতেছেন কিন্তু এবার আপনি 4 পাঠাচ্ছেন। আশা করি এই জায়গাটা আপনার বুঝে গেছে যে আসলে এখানে কি হচ্ছে। i - 1 প্রতিবারই ভ্যালু একটা করে কমে আপনার কাছে আনসাইন অপারেটরে কল হবে আর কি, প্রতিবার ফ্যাক্টোরিয়াল ফাংশনটা কল হবে। এবার আমরা জানি যে ওই ফাংশনটা কোন একটা ফাংশন লিখলে সেটা ততক্ষণ পর্যন্ত রেসপন্সে আসে না যতক্ষণ পর্যন্ত অন্য কোথাও থেকে সেটাকে কল করা না হবে। সো অন্য কোথা থেকে বলতে কি, যেহেতু আমরা মেইন ফাংশন এখানে শুধুমাত্র হেল্প নিচ্ছি, তো আলটিমেটলি আমাকে মেইন ফাংশন থেকে কল করতে হবে, আদারওয়াইজ আমরা চাইলে অন্য ফাংশন থেকে কল করতে পারি। তো যেটা হচ্ছে মেইন ফাংশন থেকে আমরা কল করলাম, আমরা বললাম যে i এর মান হচ্ছে 15, ধরুন আমরা 15 এর ফ্যাক্টোরিয়াল বের করতে চাই। সো যদি i এর মান 15 হয় তাহলে আমরা যে i, দেখেন ফাংশনটাকে আমরা কল করে দিচ্ছি ফ্যাক্টোরিয়াল i এর মান কত 15, তাহলে ফ্যাক্টোরিয়াল 15 এই একবার মাত্র কল করতেছি মেইন ফাংশন থেকে, আমাদের মেইন ফাংশন থেকে কল করার কাজ শেষ। এরপরে এই জিনিসটা হচ্ছে আপনার এই ফ্যাক্টোরিয়াল ফাংশনে 15 আসবে, 1 বাই 1 কাজ করবে এবং আবার সেই ফ্যাক্টোরিয়ালকে কল করবে। সো 15 থেকে পরে আবার 14 আবার এখানে কল হয়ে যাবে, পরে 13 কল হয়ে যাবে, এভাবে 1 বাই 1 কল হবে। একটু পরে এটাকে
চিত্রের মাধ্যমে বোঝানোর ট্রাই করবো, তাহলে আপনারা আরো সহজে বুঝতে পারবেন যে রিকার্সিভ ফাংশনের রেসপন্সটা কিভাবে হচ্ছে। এটা আউটপুট এভাবেই আসবে। সো আমরা যদি এই জিনিসটাকে, এই ফাংশন দুইটাকে, চিত্রটা জাস্ট মানে কোডটা জাস্ট মাথায় রাখবেন যে প্রতিবার i-1 দিয়ে আমরা ফাংশনটাকে কল করতেছি। আমরা মেইন ফাংশন থেকে আমরা i এর মান 15 না ধরে, ধরুন আমরা i এর মান 5 ধরলাম, যাতে আমাদের সময় কম লাগে জিনিসটা ব্যাখ্যা করতে। সো i = 5, মানে আমরা 5 এর ফ্যাক্টোরিয়াল দেখতে চাই। ফাইন, i এর মান যদি 5 হয়, আমরা printf এ ফ্যাক্টোরিয়াল অফ 5 ইজ ফ্যাক্টোরিয়াল 5, মানে এই ফ্যাক্টোরিয়াল ফাংশনের ভিতরে আমরা 5 পাঠাচ্ছি। সো আমরা ফ্যাক্টোরিয়ালকে সংক্ষেপে f লিখলাম, f ফাংশনের ভিতরে আমরা 5 পাঠাচ্ছি। এবার ঠিক আছে? তো যেটা হচ্ছে দেখেন, আমরা প্রথমে ধরে আমরা i এর মান হচ্ছে 5 আমরা পাঠালাম আমাদের এই মেইন ফাংশন থেকে, এবং হচ্ছে i এর ফ্যাক্টোরিয়াল i মান হচ্ছে 5 আমরা গেল, এটা হচ্ছে মেইন ফাংশন থেকে আমরা এই জায়গাতে কল করলাম। ওকে ফাইন। তারপর হচ্ছে i এর মান যদি 1 থেকে ছোট হয় অথবা সমান হয়, এটা হচ্ছে আমার এই ফাংশনে আসার পরই কন্ডিশন পাবে। এই কন্ডিশন যদি ট্রু হয় তাহলে আমরা জানি রিটার্ন হবে, আর এই কন্ডিশন ফলস হলে আসলে কোনো কিছু মানে রিটার্ন না হয়ে আমরা অন্য একটা কাজ করব, মানে 1 রিটার্ন না হয়ে অন্য একটা কাজ করবে। কি কাজ করবে? যেহেতু এটা ফলস, রিটার্ন i ইনটু ফ্যাক্টোরিয়াল i-1। এই জায়গা থেকে সে, মানে এই 5 এর এই জায়গা থেকে সে, যেহেতু এটা ফলস হচ্ছে, এবার আমরা i মানে কত 5 ইনটু, খেয়াল করেন, ফ্যাক্টোরিয়াল i-1। i-1 মানে কত পাঠাচ্ছি? i এর মান ছিল 5 এতক্ষণ, এখন কিন্তু i এর মান হচ্ছে 4। আচ্ছা, এবার যদি i এর মান 4 হয়, এবার কিন্তু ফ্যাক্টোরিয়াল ওই ফাংশনকে আমরা আবার কল করছি। এবার কিন্তু এই ফাংশনের ক্ষেত্রে i এর মান কিন্তু 4, এই জায়গায় কিন্তু i এর মান হচ্ছে এখন 4। আমি কালারটা একটু চেঞ্জ করে দেই। এই যে আমরা ফ্যাক্টোরিয়াল ফাংশনটা কল করলাম, এই জায়গাতে i এর মান হচ্ছে 4, আর উপরে যে জায়গাতে আমরা ছিলাম সেই জায়গাতে আমাদের, এই জায়গাতে i এর মান হচ্ছে 5। একটু ধীরে সুস্থে বোঝার ট্রাই করেন। একটা প্রোগ্রাম ভালো করে বুঝলে দেখবেন আপনি রিকার্সিভ ফাংশনে যে কোনো প্রবলেমকে সলভ করতে পারবেন আশা করি। তো যেটা হচ্ছে যে আমরা এবার i ইনটু, এই i মানে কিন্তু 5, এই i মানে হচ্ছে 5, আর এই i মানে 4, আমরা এই জায়গাতে আসলাম। এবার এখানে আসার পরে আমরা আবার এই ফাংশনে প্রবেশ করলাম, আবার এই যে সেম কন্ডিশন, i লেস দেন অর ইকুয়াল টু 1 কিনা। যদি এই কন্ডিশন ট্রু হয় তাইলে আমরা রিটার্ন করব 1, আর এই কন্ডিশন ফলস হলে আমরা, যেহেতু এটা ফলস, আমরা এখানে কোনো কিছু রিটার্ন করতেছি না, আমরা চলে আসতেছি এই জায়গায়। এই জায়গাতে কি কাজ? যে i ইনটু ফ্যাক্টোরিয়াল i-1, তার মানে কত যাচ্ছে এখন? 3 যাচ্ছে। ফাইন। সো এই জায়গাতে i এর মান কিন্তু হচ্ছে আমরা জানি 4, এই যে খেয়াল রাখেন এই রেড কালার, এটা i মান হচ্ছে 4। এবার যদি আমরা এই জায়গা থেকে কাজটা শুরু করি, এই জায়গাতে কিন্তু i এর মান 3। খেয়াল করেন এখনো কিন্তু একটা ফাংশন থেকে রিটার্ন ভ্যালু পাই নাই, মানে আমরা ফাংশনটা শেষ করতে পারি নাই। মানে দেখেন এই যে প্রথম যে ফাংশনে প্রবেশ করছিলাম মেইন ফাংশন থেকে, এই জায়গাতে প্রবেশ করছিলাম, এই ফাংশন থেকে কিন্তু এখন আমরা বের হই নাই। আমরা কিন্তু এই যে জায়গা থেকে আবার আমরা একটা লুপে পড়ে গেছি। এই জায়গা থেকে আমরা এদিকে আসছিলাম, এখান থেকে আমরা আবার আরেকটা ফাংশনে কল পড়ে গেছে। এই জায়গা থেকে আমরা আবার এদিকে এসে আমরা এখন এই জায়গায় আছি। এখনো কোনো ফাংশনই শেষ হয় নাই, মানে মেইন ফাংশন যে কল করছিল সেটা কিন্তু এখনো শেষ হয় নাই। তো 1 বাই 1 এই দেখেন কয়েকটা লাইনের মধ্যে আমরা বারবার ঘুরতেছি। সো এবার যদি f এর মান 3 হয়, মানে ফ্যাক্টোরিয়াল ফাংশন 3 কল করা হয়, i এর মান 3 হয়, তাহলে সেক্ষেত্রে আবার আমরা আগের মতো একটা কন্ডিশনে পড়ে যাচ্ছি, যেখানে i এর মান ছোট অথবা সমান যদি হয় 1 এর। তো আমরা দেখতে পাচ্ছি যে এই কন্ডিশন আবারও ফলস হচ্ছে। তো যেহেতু আবারও ফলস, তাহলে আমরা রিটার্ন 1 করতেছি না। রিটার্ন 1 না করে আমরা আবারও পাঠাচ্ছি, মানে আমরা রিটার্ন করতেছি তাহলে কি 1 রিটার্ন না করে i ইনটু ফ্যাক্টোরিয়াল i-1, মানে এবার কিন্তু রিটার্ন মানে ফ্যাক্টোরিয়াল নামে কল করতেছি 2 দিয়ে। তো খেয়াল করেন এই জায়গাতে আপনার i এর মান হচ্ছে, আমরা যদি কালার চেঞ্জ করে আমি আপনাকে দেই, এই জায়গাতে i এর মান হচ্ছে আপনার 2। i এর মানগুলা খেয়াল রাখা খুবই জরুরি, কারণ এর সাহায্যে আমরা ফাইনালি বেক করব। আচ্ছা, এবার আমরা f এর মান যদি 2 হয়,
আমরা আবার ফাংশনটা কল করতেছি, আমি একটু উপরের দিকে উঠে গেলাম, এখান থেকে আসলে এইদিকে চলে আসছি। এটা আবার ভুলে ফেলবেন না, আমরা এই জায়গা থেকে এখানে আসছি। তো এই জায়গাতে আসি যদি, তার মানে হচ্ছে f2 কে আমরা কল করতেছি, তাই তো? এবার এই জায়গাতে i এর মান কত? এই জায়গাতে i এর মান 2, আমরা একটু আগে নিচে লিখে দিয়ে আসছি, তারপরে এখানে আবার লিখলাম। এবার যদি i এর মান 2 হয়, আমরা জানি আগের মতো কন্ডিশন সে চেক করবে। কি কন্ডিশন? আমরা দেখবো i এর মান লেস দেন অর ইকুয়াল টু 1 কিনা। কিন্তু এখানে i এর মান কত? i এর মান হচ্ছে 2, যেহেতু 2i এর মান, কন্ডিশন কিন্তু ফলস। কন্ডিশন ফলস হলে এর মধ্যে প্রবেশ করবে না। যদি না করে তাহলে আমরা কি করব? না করলে কিন্তু রিটার্ন i ইনটু ফ্যাক্টোরিয়াল i মাইনাস 1। এবার দেখেন আপনি f ফ্যাক্টোরিয়াল কে কল করতেছেন i মাইনাস 1, i এর মান হচ্ছে 2, আপনি কল করতেছেন 1 দিয়ে। এবার যদি আমরা 1 পাঠিয়ে কল করে থাকি, সেক্ষেত্রে আপনি এবার একটু খেয়াল করেন, এই জায়গাতে এসে আপনার i এর মান হচ্ছে 1। এবার যদি i এর মান 1 হয়, আমরা এই ফাংশনে যদি এবার প্রবেশ করি, তাইলে আমরা পাবো প্রথমে যে কন্ডিশন আমাদের ছিল i লেস দেন অর ইকুয়াল টু যদি 1 হয়। এবার দেখেন আমরা এই কন্ডিশনটা কিন্তু আমরা ট্রু পাচ্ছি। i এর মান 1, এখানে কিন্তু 1 এর সাথে কন্ডিশনটা ট্রু হয়ে যাচ্ছে। আর কন্ডিশন যদি ট্রু হয়, আমরা জানি হচ্ছে ইফ এর মধ্যে প্রবেশ করবে, যেহেতু এটা একটা ইফ কন্ডিশন। যে দেখেন আমরা ইফ কন্ডিশন, সো এখানে যদি প্রবেশ করে তাহলে আমরা জানি রিটার্ন করব হচ্ছে 1, আর দিয়ে আমি রিটার্ন বুঝাচ্ছি, আমরা রিটার্ন পাবো 1। এবার আশা করি আমি এর আগেও বলে ফেলছি যে আমরা একটা ফাংশনকে যদি কল করি, তার রিটার্ন ভ্যালু যে জায়গা থেকে কল হয় ঠিক সেই জায়গায় রিটার্ন হয়, ঠিক আছে? তো এই যে আমরা 1 রিটার্ন করলাম, এখন কিন্তু আর এই যে রিটার্ন i ইনটু ফ্যাক্টোরিয়াল i মাইনাস 1, এটা কিন্তু আর যাচ্ছেই না এই জায়গায়, কারণ এই জায়গা থেকে রিটার্ন হয়ে যাচ্ছে। এই রিটার্ন ভ্যালুটা কোথায় যাবে? যেখান থেকে সে কল করা হয়েছে। কোথা থেকে কল করা হয়েছে? দেখেন ঠিক এই জায়গা থেকে কিন্তু এই ফাংশনটাকে কল করা হয়েছিল। আমরা কিন্তু এই জায়গা থেকে বা আগের জায়গা থেকে কল করি নাই। এই ঠিক এই ভ্যালুটা আমরা i এর মান 1 পাইছি তখনই, যখন এই জায়গা থেকে কল হয়েছিল। তো দ্যাট মিন্স এই 1 ভ্যালুটা রিটার্ন হয়ে আমার এই জায়গাতে আসবে, অর্থাৎ এই f1, এই যে একটা ফাংশন বা ফ্যাক্টোরিয়াল 1, এই ফাংশন থেকে আমরা রিটার্ন পাচ্ছি 1। তাহলে এই জায়গা থেকে যদি আমরা রিটার্ন 1 পেয়ে থাকি, এই জায়গায় যদি আমরা 1 রিটার্ন পাই, আমি অন্য কালার নিই, এটা গাঢ় কালার নিতে হবে, এটাই। ওকে, তো এখানে যেহেতু আমরা 1 পাচ্ছি, এই 1 i এর মান কত? এই জায়গায় কিন্তু i এর মান, এই যে দেখেন উপরে, এটা কিন্তু এই i কিন্তু এই ফাংশনের অংশ, এই i ইকুয়াল টু 2, এই ফাংশনের অংশ হচ্ছে এই i। তাহলে এই i এর মান কিন্তু আমরা পাচ্ছি 2। তাহলে 2 এর সাথে কত মাল্টিপ্লাই হচ্ছে? 1। তাহলে 2 ইনটু 1, 2 একে 2, এই যে 2 রিটার্ন হচ্ছে, এটা কিন্তু রিটার্ন ভ্যালু ছিল, দেখেন রিটার্ন ভ্যালু। তাহলে 2 ইনটু 1, এই যে 2 ইনটু 1 মানে 2, এই রিটার্ন ভ্যালুটা যাবে কোথায়? এই রিটার্ন ভ্যালুটা এখান থেকে আমরা যে 2 পাচ্ছি, এই 2টা রিটার্ন হবে যে তাকে কল করছে। কোন জায়গা থেকে কল হয়েছে? এই যে এই জায়গা থেকে কল হয়েছে, এটা আসছিল এই জায়গা থেকে, এই যে আমরা এই জায়গা থেকে কলটা করছিলাম। দ্যাট মিন্স আমাদের এই যে 2 রিটার্ন পাচ্ছি, এই রিটার্ন ভ্যালুটা আমাদের এই জায়গায় চলে আসবে। সো আমরা f2 এই ফাংশন কল করে আমরা 2 রিটার্ন পাচ্ছি। আর আমাদের ইতিমধ্যে i এর মান কত ছিল? দেখেন i এর মান ইতিমধ্যে ওই ফাংশনে i এর মান ছিল 3। সো এই 3 এর সাথে আপনার এই 2 মাল্টিপ্লাই হবে। সো 3 ইনটু 2 কত হচ্ছে? 6। এই 6 ভ্যালুটা যাবে কোথায়? যে জায়গা থেকে তাকে কল করা হয়েছে। কোন ফাংশনকে কল করা হয়েছে? f3 ফাংশনকে। সো f3 ফাংশন যেখানে কল হয়েছিল ঠিক সেই জায়গায় রিটার্ন ভ্যালু কত যাবে? 6 যাবে। সো আমরা এখান থেকে 3 ইনটু 2 মানে হচ্ছে 6, এই 6 ভ্যালুটা আমরা পাচ্ছি হচ্ছে ঠিক এই জায়গাতে। এই জায়গায় যদি আমরা 6 পেয়ে থাকি, এখানে i এর মান কত ছিল? এটা কিন্তু f4 ফাংশনের অংশ। তাহলে f4 ফাংশনে i এর মান কত ছিল? 4 ছিল। অর্থাৎ আমরা 4 ইনটু 6, এই 4 ইনটু 6 মানে হচ্ছে 24। এই 24 রিটার্ন কোথায় হচ্ছে? যে জায়গা থেকে তাকে কল করা হয়েছিল। কোন জায়গা থেকে কল করা হয়েছিল? এই যে f4 থেকে কল করা হয়েছিল। আমরা f4 এর কারণে আমরা 4 ইনটু 6 24 পাচ্ছি না। তো তাহলে ঠিক এই জায়গাতে আমাদের 24 চলে আসবে। 24 এর সাথে কি মাল্টিপ্লাই হবে? i মাল্টিপ্লাই হবে, i ইনটু 24। তাহলে i এর মান এই ফাংশনে কত? এবার দেখেন i এর মান এই ফাংশনে হচ্ছে 5।
তাহলে 5 ইন্টু 24, তাহলে 5 ইন্টু 24 মানে কত হয় 120, তাই না? আচ্ছা, সো আমরা 120 পাই। সো 120, সো 120 এই যে ভ্যালুটা পাচ্ছি, এই ভ্যালুটা কোথায় রিটার্ন হবে? যে জায়গা থেকে কল করা হয়েছিল। কোথা থেকে কল করা হয়েছে আমাদেরকে? এটা এই 120 পাচ্ছি F5 ফাংশনের ভিতর থেকে। তো এইটা রিটার্ন হবে আসলে এই যে F5 এই জায়গায়। সো F5 এর আমরা এখানে পাচ্ছি কত? আলটিমেটলি 120। এইবার এই 120 F5 এ বসবে, এর উপরে যেহেতু আর কোনো জায়গা নাই। এটা কোথা থেকে কল করা হয়েছিল F5 ফাংশনটাকে? F5 ফাংশন কিন্তু কল করা হয়েছিল আমাদের মেইন ফাংশন থেকে। দেখেন মেইনের প্রথমেই ফ্যাক্টোরিয়াল আমরা 5 পাঠাইছিলাম। ধরুন আমরা i এর মান যদি 5 ধরে আমরা কাজ যেহেতু করতেছি, সো আমরা যেহেতু এই ফ্যাক্টোরিয়াল i মানে ফ্যাক্টোরিয়াল 5 পাঠানোর কারণে আমরা শেষ পর্যন্ত এতগুলা একই ফাংশনে বারবার এক্সিকিউট করে শেষ পর্যন্ত রিটার্ন 120 পাচ্ছি 120। সো এই 120টাই চলে আসবে আমাদের এই ফ্যাক্টোরিয়াল i নামক জায়গায়, অর্থাৎ ফাইনালি আমরা প্রিন্টএফ এ 120 দেখতে পাবো। এবং এভাবেই আমরা একটা ফ্যাক্টোরিয়াল রিকার্সিভ ফাংশন দিয়ে করে ফেলতে পারি। সো এবার আপনারা আমি সিম্পলেস্ট ওয়েতে যতটুকু সম্ভব বোঝানোর ট্রাই করলাম। তারপর যদি আপনারা না বুঝেন বলেন, আমরা অন্য কোনো উপায়ে ব্যাখ্যা করার ট্রাই করব। কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা এই জায়গায়? একটা ইন্ট i নিলাম, বা আমরা একটা ডাটা ভ্যালু নিলাম যেটা আমরা ফ্যাক্টোরিয়াল বের করতে চাই। একটা i নিলাম, আমরা স্ক্যানএফ করব যেটাকে আমরা ফ্যাক্টোরিয়াল বের করতে চাই। ধরেন %d অ্যাড্রেস অফ ডাটা ভ্যারিয়েবলটাকে আমরা আলটিমেটলি স্ক্যানএফ করব, ফ্যাক্টোরিয়াল বের করব। আচ্ছা, আমরা ডাটার মধ্যে ভ্যালুটা পেলাম, যে ভ্যালুটাকে আমরা স্ক্যানএফ মানে ফ্যাক্টোরিয়াল বের করতে চাই। তারপর নরমালি যদি আমরা লুপ যে কাজটা করতে যাই, সেক্ষেত্রে আমাদের কি করা উচিত? আমরা প্রতিবার ফর লুপ চালালাম, i ইকুয়াল টু 1 দিয়ে শুরু করব নাকি? তারপর কি কন্ডিশন দেয়া যায়? i যতক্ষণ সেটা করে একটু পোস্ট রেকর্ডার অন করি। সো নরমাল যদি লুপ চালাই তাহলে আমাদের ফ্যাক্টোরিয়াল বের করার জন্য আমাদের জন্য এতটুকুই এনাফ ছিল, যে আমরা বের করে ফেলবো, কোনো একটা ভ্যালু দিব, ভ্যালু দেওয়ার পর বলবো যে কত ফ্যাক্টোরিয়াল বের করতে চাই। ধরুন আমরা যদি 10 দেই, কি আমার কিবোর্ডে কাজ করে না। সো আমরা যদি এখানে 10 দেই, সো 10 এর ফ্যাক্টোরিয়াল যেটা হয় সেটাই চলে আসছে। 10 এর ফ্যাক্টোরিয়াল আপনি ক্যালকুলেট ট্রাই করে দেখতে পারেন। 9 থেকে 10 থেকে শুরু করে আপনি 1 পর্যন্ত সবগুলো মাল্টিপ্লাই করবেন, এই ভ্যালুটাই আসার কথা। আচ্ছা, এবার আমরা এই সেম প্রোগ্রামটা ফাংশন দিয়ে করব, মানে নরমাল একটা ফাংশন দিয়ে। নরমাল ফাংশন দিয়ে কিভাবে করতে পারি? আমরা এই যে কাজটুকু, এটুকু দিয়েই তো ফ্যাক্টোরিয়ালের কাজ করতেছি, তাই না? সো আমরা এই যে লুপের কাজটা আছে, এই লুপের কাজটা আমরা এখান থেকে বের করে নিতে পারি। নিয়ে আমরা এখানে একটা ফাংশন লিখলাম, ধরেন ইন্ট ফ্যাক্ট নামে আমরা একটা ফাংশন বানালাম এখানে। এই ফ্যাক্ট ফাংশনের ভিতরে আমরা হচ্ছে একটা ইন্টিজার ভ্যালু রিসিভ করব। ধরেন আমরা i নামে দিলাম, যেহেতু আমাদের আগের প্রোগ্রামে আমরা i দিয়ে কাজ করছি, তাহলে সহজ রিলেটিভ হবে আপনাদের। স্যার এখানে ডাটা দেই। স্যার হ্যাঁ বলেন। একটা ছোট্ট একটা আর কি কোয়েশ্চেন স্যার, আর কি এটা অনেক বেসিক একটা। স্যার ভয়েড মেইন ইউজ করলে আমরা রিটার্ন 0 দিতে হয় না কেন? এটা কেন জানি স্যার? দ্যাটস আ গুড কোয়েশ্চেন। এটা নিয়ে আমরা গতকালকে যদি আলাপ করছিলাম, কেউ একজন ওনার আনসার দেওয়ার ট্রাই করেন, আমি এর মধ্যে প্রোগ্রাম করি। আর যদি আনসার না দিতে পারেন, মানে শূন্য স্যার। আচ্ছা, সো শূন্য মান হলে কি হয় আসলে? কেন ওনার প্রশ্নটা হচ্ছে কেন আমরা ভয়েড লিখলে রিটার্ন করি না, একটু বুঝিয়ে বলেন। এটা কোনো কিছু রিটার্ন করে না, এটা ভিতরে কাজ শেষ করে চলে আসে, কোনো কিছু রিটার্ন করে না। শাফকাত বলতে চাচ্ছেন? শাফকাত বলেন। যেমন স্যার যদি ইন্ট দেই তাহলে একটা ইন্টিজার ভ্যালু রিটার্ন করবে, ঠিক মানে এরকম ক্যারেক্টার দিলে ক্যারেক্টার ভ্যালু রিটার্ন করবে, বাট ভয়েড দিলে কোনো কিছু রিটার্ন করবে না। আচ্ছা, অর্থাৎ আনসার হচ্ছে এটাই যে আমরা এইখানে ফাংশনের আগে যে
টাইপটা বলে দেই, এই টাইপ বলে দেই এই ফাংশনটা কি টাইপের, মানে এই ফাংশন কি রিটার্ন করবে। তো এখানে যদি আমরা ইন্ট, ডাবল, ফ্লোট, ক্যারেক্টার যাই দিই না কেন, যেটা বলবো ওই ফাংশন থেকে বের হতে হলে ওই ভ্যালুটা রিটার্ন করতে হবে। আর যদি আমাদের এমন কোনো ফাংশন থাকে যে ফাংশনে আমরা কোনো কিছু রিটার্ন করতে চাই না, মানে এই ফাংশন থেকে কোনো কিছু ব্যাক চাই না, সেক্ষেত্রে আমরা ভয়েড লিখে দিতে পারি। অর্থাৎ ভয়েড লিখলে ওই ফাংশনের কোনো রিটার্ন টাইপ প্রয়োজন নাই। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। দ্যাটস গুড। সো আমরা যেটা করলাম এই সেম কাজটাই দেখেন আমরা এখন ফাংশন দিয়ে, নরমাল একটা ফাংশন দিয়ে করার ট্রাই করতেছি, যেখানে হচ্ছে আমরা একটা ফাংশনকে বানালাম এবং সেই ফাংশনে হচ্ছে কল করব, কল করলে সে আমাকে রেজাল্টটা প্রিন্ট করে দিয়ে দিবে, জাস্ট রিপ্লাই দিয়ে দিবে। সেক্ষেত্রে আমরা এখানে রিটার্ন করতে হবে এই যে ফ্যাক্ট যেটাকে আমরা করতে চাচ্ছি, এবং এখানে এই আইটা এই জায়গায় আমাদের আর প্রয়োজন নেই। এই ফ্যাক্ট ইকুয়াল টু 1 যেটা, সেটাও আমার এই জায়গাতে কোনো প্রয়োজন নেই। আমরা এই জায়গাতে দুইটা ভেরিয়েবল নিব, int I এবং fact equal to 1। সো দেখেন আগের প্রোগ্রামটাই শুধুমাত্র হচ্ছে এখান থেকে স্ক্যানএফ করতেছি মেইন ফাংশনে স্ক্যানএফ করে সেই ভ্যালুটা আমরা জাস্ট পাস করে দিচ্ছি। পাস করে দেওয়ার পরে এই ফাংশনে সে আসতেছে, আসার পরে হচ্ছে এটাকে আমরা একটু আগে মেইন ফাংশনে যে কাজটুকু করছিলাম সেটা আলাদা একটা ফাংশনে নিয়ে আসলাম। সে এখানে ক্যালকুলেশন করে এই এফএসসিটি, এটা হচ্ছে যেহেতু ক্যাপিটাল এফ, এটা হচ্ছে ফাংশন, আর আমরা স্মল এফ এর ফ্যাক্ট যেটা, এটা দিয়ে আমরা জাস্ট ভেরিয়েবল বুঝাচ্ছি, যেটাতে আমরা রেজাল্ট পাবো। এবং ফাইনালি ক্যালকুলেশন পরে এটা রিটার্ন হবে। এই রিটার্ন ভ্যালুটা আমার এখানে চলে আসবে, কারণ আমরা জানি যেখানে রিটার্ন ভ্যালু যেখান থেকে কল হয় সেখানেই যায়। যেহেতু একবার কল হচ্ছে, কাজ করার পরে রিটার্ন ভ্যালুটা আমাদের এই জায়গাতেই আসবে। সো আমরা যদি এবার প্রোগ্রামটা রান করি, দেখি যে আমাদের সেম আউটপুট আসে কি না আগে যেটা আমাদের আসছিল। ইয়েস, আমাকে প্রথমে বলবে এন্টার ভ্যালু, বলতেছে ধরেন আমরা 5 দিলাম, দেখেন ফ্যাক্টরিয়াল 120 বলতেছে। আমরা যদি এখানে 5 না দিয়ে অন্য কোনো ডিজিট, অন্য কোনো নাম্বার দিই, ধরেন আমরা দিলাম হচ্ছে 10, সো 10 এর ফ্যাক্টরিয়াল চলে আসছে। সো সেম কাজ একটু আগে আমরা করলাম হচ্ছে জাস্ট একটা ফাংশনের ভিতরে, সেম কাজটা এখন আমরা করলাম হচ্ছে ডাবল ফাংশন, মানে একটা ইউজার ডিফাইন ফাংশন ব্যবহার করে। এটা হচ্ছে ইউজার ডিফাইন ফাংশন, যেহেতু আমরা ইউজার নিজেরা আমরা ডেভেলপ করছি। আচ্ছা, এবার আমরা এই সেম ফাংশনটাকে ফ্যাক্টরিয়াল মানে রিকার্সিভ ফাংশনে নিয়ে যাব। রিকার্সিভ ফাংশনের ক্ষেত্রে খেয়াল রাখবেন, আমরা এই যেখানে একটা লুপ চালাইছি, এই লুপের কাজটা আমরা করব না। এই লুপের কাজটা আমরা করব কার সাহায্যে? এই ফ্যাক্টোরিয়ালের সাহায্যেই, মানে ফ্যাক্টোরিয়াল দিয়েই আমরা সেম কাজটা করে যাব। সো এই ক্ষেত্রে আমাকে যেটা করতে হবে, আমরা এখান থেকে একটা ডাটা পাঠাচ্ছি, মানে কোন একটা ভ্যালু পাঠাচ্ছি। আমার যেহেতু লুপ চালাচ্ছি না, আমরা কিন্তু এই যে আইটা নিছিলাম লুপ চালানোর জন্য। সো যেহেতু আমরা লুপ চালাচ্ছি না, আমরা চাইলে এই আইটা আমার আর প্রয়োজন নেই, আমরা আইটা বাদ দিতে পারি। ফাইন। ফ্যাক্টোরিয়াল 1 এইটাও আপনি রাখতেও পারেন, নাও রাখতে পারেন। আমি এটা না রেখে আমরা আগের যে প্রোগ্রামটা ব্যাখ্যা করছি সেই আলোকে কাজটা করার ট্রাই করি। সেক্ষেত্রে আপনার কিছু কম লাইন লাগবে, বাট এই যেভাবে আমরা কোড করছি সেভাবেও রিকার্সিভ ফাংশন করা যায়, মানে এই ফ্যাক্টোরিয়াল ভ্যালু ব্যবহার করেও, ভেরিয়েবল ব্যবহার করেও। সেক্ষেত্রে একটা লাইন একটু বেশি লিখতে হবে। আচ্ছা, আমি ওইটাই ট্রাই করি, সমস্যা নেই। সো দেখেন, আমরা ধরেন ফ্যাক্টোরিয়াল মান 1 এর প্রয়োজন নেই, সরি 1 দিলাম প্রথমে, যদি দিইও তারপরও আমরা পাচ্ছি কিভাবে ফ্যাক্টোরিয়াল? ফ্যাক্ট ইকুয়াল টু ফ্যাক্ট ইনটু আই। আচ্ছা, তাহলে আমার এই লুপটা দরকার নেই, বুঝার ট্রাই করেন। আমরা ওই প্রোগ্রামটাকে আমরা রিকার্সিভ ফাংশনে নিয়ে যাচ্ছি। আমরা 5 রিসিভ করলাম, 5 আসলো। 5 আসার পরে আমার কাজ হচ্ছে 5 এর সাথে 4 কে মাল্টিপ্লাই করা, তাই না? তো 5টা আছে কোথায়? 5 হচ্ছে এই যে ডাটা নামক ভেরিয়েবল, এর ভিতরে আছে হচ্ছে 5। তো আমরা যেটা করলাম, এই জায়গাতে বললাম যে সে হচ্ছে ডাটা, মানে আমরা 5, এই 5 এর সাথে কাকে আমরা ক্যালকুলেট করব? 4 কে। 4 পাবো কিভাবে? আমরা চাচ্ছি ফ্যাক্টোরিয়াল ফাংশনটাকেই আবার ব্যবহার করতে। সো আমরা এই ফ্যাক্টোরিয়াল ফাংশনটাকেই ব্যবহার করলাম। এক্ষেত্রে এবার আমরা আগের বার পাঠাইছিলাম হচ্ছে, আমরা ডাটার মান 5 ছিল, 5 পাঠাইছি। এবার হচ্ছে আমরা 5 না পাঠিয়ে 4 পাঠাতে চাই। তো সেক্ষেত্রে আমরা ডাটা -1, কারণ একবার আমরা 4, একবার 3, প্রতিবার 1 মানে রিডিউস করে করে পাঠাবো। সো ফ্যাক্টোরিয়াল ডাটা -1, এই ডাটা হচ্ছে আমরা যে ভ্যালুটা পাঠাচ্ছি, যার ফ্যাক্টোরিয়াল বের করতে চাচ্ছি, সেটা 1 মাইনাস হয়ে আবার এই ফাংশনে আসবে। এই ফাংশনে ধরুন প্রথমবার আসছিল ডাটার মান 5, এখানে গেছিল হচ্ছে 4, এই 4 রিসিভ করলো। এবার ডাটার মান 4 আসার পরে হচ্ছে 4 ইন্টু 3, তারপর আবার এখানে 3 আসলো, 3 ইন্টু 2, ডাটা -1 মানে হচ্ছে 3 - 1 2,
আবার যাবে। সো এভাবে আমরা কিন্তু 1 পর্যন্ত আমার লুপ চলার কথা। সো দেখেন ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু 1 এই জিনিসটা আমার প্রয়োজনই পড়তেছে না এখনো পর্যন্ত। সো আমরা এই লাইনটা কেটে দিলাম, যেহেতু আমার এই লাইনটা কোনো কাজে লাগতেছে না আমার এই ফ্যাক্টোরিয়ালে। আমার কাজটা কি, আমরা এই ফাংশন থেকে এই যে প্রতিবার কমতেছে ফ্যাক্টোরিয়াল ডাটা মাইনাস 1, ডাটার মান 2 হবে, ডাটার মান 1 হবে, 1 মাইনাস 1 মানে কত হয়ে যাবে 0। কিন্তু আমি কি 1 ইন্টু 0 করতে চাই, মানে ডাটার সাথে কি 0 মাল্টিপ্লাই করতে চাই না। আমার ফ্যাক্টোরিয়ালের নিয়ম হচ্ছে যে আমরা 1 পর্যন্ত মাল্টিপ্লাই করব। তার মানে আমাকে চেক করতে হবে, এনশিওর করতে হবে যখন এই ডাটার মান 1 হয়ে যাবে তখন যেন আর এই লাইনটা এক্সিকিউট না হয়, সেটা আমাকে এনশিওর করতে হবে। তো এটা কিভাবে এনশিওর করব, আমরা জাস্ট একটা ইফ কন্ডিশন এর আগে দিয়ে দিব, এর আগে দিয়ে আগে চেক করে নিব আমার ডাটার মান ইকুয়াল টু 1 কিনা। যদি ডাটার মান 1 হয় তাহলে আমরা এখানে বলে দিব যে না আমার কাজ শেষ, যেহেতু ডাটার মান 1 থেকে আসলে আর ছোট করার কিছু নাই, আমরা 1 হলে রিটার্ন 1 করে দিব। দ্যাটস গুড। আর যদি রিটার্ন 1 হয় তার মানে এখান থেকে উপরে চলে যাবে, নিচের লাইনগুলো এক্সিকিউট হবে না। আর যদি ডাটার মান 1 না হয় সেক্ষেত্রে ডাটার সাথে তারপরের ভ্যালুটা মাল্টিপ্লাই হয়ে এই মানে মাইনাস হয়ে এই ফাংশনে আবার যাবে, মানে ওই ডাটার সাথে 1 মাইনাস হয়ে এই ফাংশনে আবার যাবে। ফাইনালি আমরা এভাবে ক্যালকুলেট করার পরে যখন ফ্যাক্টোরিয়ালটা ফ্যাক্ট নামক ভেরিয়েবলে পাবো সেটাকে আমরা রিটার্ন করে দিব এবং আমাদের আউটপুট পেয়ে যাব। দেখেন সেম কাজ, এখন আমরা লুপ ব্যবহার করি নাই। এবার যদি সেম প্রোগ্রামটা রান করি, এখানে কি ঘটতেছে, আচ্ছা ফ্যাক্ট জিনিসটাকে তো আমরা এখানে পরিচিত করে নেই, জাস্ট এটা বলতে হবে। আপনি চাইলে ডিরেক্টলি এখানে ফ্যাক্ট না লিখে ডিরেক্টলি রিটার্ন কথাটা লিখে দিতে পারেন, একই কথা। মানে এখানে আপনি যদি ডিরেক্টলি রিটার্ন লিখেন তাহলে আপনার নতুন একটা ভেরিয়েবল নিতে হবে না, যেটা আমরা আগের প্রোগ্রামে করছিলাম। সো আপনার যেহেতু আমরা একটু আগের প্রোগ্রাম ফ্যাক্ট নামক ভেরিয়েবল দিয়ে করছি তাই এটা রেখে দিলাম। এন্টার ভ্যালু ধরে আমরা 5 দিলাম। দেখেন এখন কিন্তু কোনো লুপ নাই আমার পুরো প্রোগ্রামে, কিন্তু দেখেন একটাও লুপ নেই। তাও কিন্তু আমাকে সে এই যে 1 বাই 1 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1 ক্যালকুলেট করে দিচ্ছে, অর্থাৎ লুপের কাজ করে দিচ্ছে। এটাই হচ্ছে আলটিমেটলি রিকার্সিভ ফাংশনের কাজ। আমরা যদি এখানে 5 না দিয়ে 10 দেই সেক্ষেত্রে দেখবো আমরা 10 এর ভ্যালুও পাবো, বা আমরা যদি অন্য কোনো ভ্যালু দেই 15 দেই 20 দেই আমরা ফ্যাক্টোরিয়াল ভ্যালুটা পেয়ে যাব। আচ্ছা এবার এটাকে আমরা একটু চিত্র দিয়ে, ওই যে চিত্রটা তখন ব্যাখ্যা করছিলাম সেটা দিয়ে আবারও বোঝানোর ট্রাই করি, তাইলে আশা করি আপনাদের ফ্যাক্ট মানে রিকার্সিভ ফাংশনের মানে পুরো কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। স্ট্যাকের প্রশ্ন হচ্ছে আমরা এই যে ডাটা, এই ডাটাটা তো আমরা মেইনের ভিতরে অলরেডি ডিক্লেয়ার একবার করে ফেলছি, তাহলে মেইনের ভিতরে যদি ডিক্লেয়ার করেই থাকি সেটা কেন আবার আমাকে এখানে ডিক্লেয়ার করতে হলো, এটা হচ্ছে স্ট্যাকের প্রশ্ন। কেউ একজন আনসার দেন, আমি এর মধ্যে একটু চিত্রটা আঁকি। স্যার ওইটা তো স্যার মেবি লোকাল ভেরিয়েবল স্যার, ফার্স্ট একটা স্যার মানে ভয়েড মেইনের ভিতরে স্যার। তো ওইটা ওই মানে ওই ফাংশনের ভিতরেই কাজ করবে, ওই ফাংশনের বাইরে গেলে এটা কাজ করবে না স্যার। আচ্ছা আরেকজন কে বলতে চাইছিলেন, আপনি একটু আপনার মতো ব্যাখ্যা করেন। স্যার ওইটাই বলতে চাইছিলাম, ওইটা তো ওই ব্লকের মধ্যে শুধু মানে প্রোগ্রাম চিনবে ওরে, ওই ওই এর মধ্যে আমরা যে ফাংশনটা আরেকটা ডাকছি ওইটার মধ্যে তো চিনবে না, ওইটার মধ্যে ওইটা ডাটা টাইপটা বলে দিতে হবে, তাহলে ও চিনে যাবে যে ওইটা কথা বলা। আচ্ছা সো স্ট্যাক আপনি যেটা প্রশ্ন করছেন আনসার হচ্ছে এটাই যে এই যে ডাটা এটা হচ্ছে এই ব্লকের, এই যে এটা হচ্ছে লোকাল ভেরিয়েবল, এটাকে শুধু মেইন ফাংশন চিনে। আর আমরা এটাকে যখন পাঠাচ্ছি এটাকে রিসিভ করার জন্য, এখানে কিন্তু আমরা ডাটা পাঠাচ্ছি না, আলটিমেটলি ডাটার ভিতরে যে ভ্যালুটা আছে, আমরা যদি ডাটার মান 5 ধরি তাহলে 5 পাঠাচ্ছি। এই যে আমরা যখন কল করতেছি, কলটা কোথায়, এই যে আমরা যখন কল করতেছি ফ্যাক্ট ডাটা পাঠাচ্ছি না, ডাটার ভিতরে যে ভ্যালুটা আছে ধরেন আমরা 5 10 স্ক্যানফ করে যেটা নিচ্ছি ওই ভ্যালুটা পাঠাচ্ছি, সেই ভ্যালুটা রিসিভ করতে হবে। কে রিসিভ করবে, আমরা যে টাইপের ভ্যালু পাঠাচ্ছি সেই টাইপের একজন রিসিভার বা প্যারামিটার থাকতে হবে। সো এই ডাটা আর ওই ডাটা ভিন্ন জিনিস, ওইটা হচ্ছে একটা লোকাল, এটা হচ্ছে আরেকটা লোকাল ভেরিয়েবল। আপনি এখানে ডাটার বদলে যদি আপনি শুধু আইও দেন তাহলে সেক্ষেত্রে সব জায়গায় আপনি আই ব্যবহার করেন, আপনার পুরো প্রোগ্রাম হবে, কোথাও কোনো সমস্যা নেই, যেটা আমাদের স্লাইডের প্রোগ্রামে আই দিয়ে করা হয়েছে। সো আপনি এখানে যদি আই ব্যবহার করেন সমস্যা নেই, কারণ ওই ডাটার মধ্যে যে ভ্যালুটা আছে, যদি ভ্যালু 10 হয় 5 হয় 20 হয় 25 হয় যেটাই হোক, এই ভ্যালুটা যখনই আসবে ডাটার মধ্যে এই ভ্যালুটা আই এর মধ্যে রিসিভ হয়ে যাবে। এবার এই আই যদি কাজ করে আলটিমেটলি ওই ভ্যালুটাই কাজ করবে। বুঝতে পারছেন ইশতিয়াক? সো আমরা আই রেখে দেই, তাহলে আমাদের এখানে চিত্রে ব্যাখ্যা করতে সহজ হবে। আমরা প্রথমে হচ্ছে আমরা লিখি মেইন ফাংশন। আচ্ছা আমি একটু রেকর্ডার পজ করি কারণ লিখতে অনেক সময় লাগবে, চিত্র যেহেতু রেকর্ডার অন করলাম। এবার হচ্ছে চিত্র আঁকা শেষ হয়েছে, আমরা চিত্রটা একটু বোঝার ট্রাই করি।
আমাদের ক্লাস টাইম কতক্ষণ আছে? আজকে মানে এনাফ টাইম আছে, ফাইন। সো যেটা হচ্ছে যে এবার প্রথমে আমরা জানি মেইন ফাংশন থেকে প্রোগ্রাম শুরু হবে। খেয়াল করেন, আমরা আসলাম মেইন ফাংশনে। আমি কিন্তু আগের চিত্রটা আবারও বুঝাচ্ছি, সো যারা আগেরবার বুঝেন না এবার একটু মনোযোগ দেন। আমরা মেইন ফাংশনে আসছি, আসার পরে হচ্ছে একটা ইন্টিজার টাইপের ডাটা নিলাম, আমরা এই লাইনটা প্রিন্ট করবে, তারপর একটা ডাটা স্ক্যানএফ করবে, ধরো আমরা 5 স্ক্যানএফ করলাম, মানে আমরা কিবোর্ড থেকে 5 দিলাম। এই 5 ভ্যালুটা চলে যাবে ডাটা নামক ভেরিয়েবলের ভিতরে। এবার আমরা যে কাজটা করছি, এই লাইনটা প্রিন্ট করার পরে প্রিন্টএফ এর মধ্যে আমরা এই জায়গাটা মেনশন করে দিছি। কি মেনশন করেছি? যে ফ্যাক্ট ডাটা, অর্থাৎ ডাটার মান 5 স্ক্যানএফ করে পাইছি, ওই 5 ভ্যালুটাকে আমরা এই এফ ফাংশনে পাঠিয়ে দিছি। আমি এখন যেহেতু চিত্র আঁকছি শুধু এফ দিয়ে, আপনাকে ফ্যাক্টের বদলে শুধু এফ ব্যবহার করতেছি এই ফাংশনের মধ্যেই, তাইলে আপনি নামের সাথে চিত্র মিল রাখতে পারবেন, একই কথা, ঠিক আছে? সো যেটা হচ্ছে দেখেন, আমরা এবার এই যে এফ ফাংশনের মধ্যে আমরা পাস করতেছি কাকে? এফ ডাটা, ডাটার মান কত? 5, তাহলে আমরা f5 পাস করতেছি, ফাংশনের মধ্যে যাচ্ছি। সো আমরা এই জায়গায় আসলাম, এটা কিন্তু মেইন ফাংশনের ভিতরে, দেখেন ব্ল্যাক কালার হচ্ছে মেইন ফাংশনের ভিতরে। সো আমরা মেইন ফাংশনের এই জায়গাতে আসলাম। এই জায়গাতে আসার পরে এই জায়গা থেকে আমরা জাম্প দিয়ে আসলে এই ফাংশনে প্রবেশ করি, f5 নামক ফাংশনে আসলাম। f5 ফাংশনে আসার পরে এই কাজটুকু হচ্ছে f5 ফাংশনের কাজ। এখানে কি কাজ? প্রথমে এসেই একটা ভেরিয়েবল ফ্যাক্ট নামে ভেরিয়েবল নিচ্ছে, ঠিক আছে। তারপর হচ্ছে আপনি i ইকুয়াল টু 1 কিনা এই কন্ডিশন চেক করতেছে। দেখেন আমরা প্রথমে এসেই চেক করলাম i ইকুয়াল টু 1 কিনা। i এর মান কি? ওই যে ভ্যালুটা আমরা পাঠাচ্ছি, দেখুন 5 পাঠাইছি, এই 5 হচ্ছে i এর মান, তো i ইকুয়াল টু 5। তাহলে i ইকুয়াল যদি 5 হয়, আমরা এই কন্ডিশনটা ফলস পাচ্ছি। যদি এই কন্ডিশন ফলস হয়, তাহলে আমাদের পরের লাইন ফ্যাক্ট ইকুয়াল টু i ইনটু f, i f মানে আপনার ফ্যাক্টোরিয়াল, এই ফ্যাক্টোরিয়ালের i মাইনাস 1 নামক ফাংশনে যাবে। সো i মাইনাস 1, i এর মান যদি 5 হয়, তাহলে আপনার 5 মাইনাস 1 মান হচ্ছে 4, আপনি 4 পাঠাচ্ছেন। এই 4টা আপনার আবার ওই ফাংশনের মধ্যে যাবে, যেহেতু ফ্যাক্টোরিয়াল ফাংশনে। খেয়াল করেন, আপনি এই জায়গা থেকে কিন্তু কোনো রিটার্ন পান নাই এখনো পর্যন্ত, মানে এই যে f5 ফাংশনকে আপনি কল করছিলেন, এই ফাংশন থেকে কিন্তু আপনি এখনো বের হন নাই। কেন বের হন নাই? যতক্ষণ পর্যন্ত আপনি রিটার্ন না পাচ্ছেন ততক্ষণ পর্যন্ত ওই ফাংশন থেকে আপনি বের হন নাই, বা ওই ফাংশনের পুরো সবগুলো লাইন শেষ হয় নাই। আমরা কিন্তু ঠিক এই লাইনে আটকে আছি, রিটার্ন হবে তো এই লাইনে যে। সো f5 এর এই লাইনে এসে আমরা আটকা পড়লাম। এইখান থেকে আমরা আবার মুভ করে প্রথমে চলে আসছি, এই যে মুভ করে আবার f5 এ চলে আসছি, মানে f4 এখন। এবার i এর মান 4, আগের মতো ঠিক কাজ, i ইকুয়াল টু 1 কিনা চেক করতেছি। ফ্যাক্টোরিয়াল নামে একটা ভেরিয়েবল নিচ্ছি, i ইকুয়াল টু 1 কিনা চেক করতেছি। যদি চেক করে আমরা i ইকুয়াল টু 1 পাই, তাহলে সেক্ষেত্রে 1 রিটার্ন করার কথা, কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি ইটস আ ফলস। কন্ডিশন যেহেতু ফলস, তাহলে আমরা পরের লাইনে যাবে। পরের লাইনে কি? ফ্যাক্ট ইকুয়াল টু i ইনটু f ফাংশনের i মাইনাস 1, i এর মান যেহেতু 4, তাহলে 4 মাইনাস 1 মানে আপনি পাচ্ছেন 3। খেয়াল করেন, আমরা 3 পাচ্ছি। এবার দেখেন আবারও কিন্তু আমরা এই ফাংশনেরও মানে শেষ লাইনে যেতে পারি নাই, শেষ লাইনে যাওয়ার আগেই আমরা আটকা পড়ছি। এই জায়গা থেকে আমরা কষ্ট আমাদেরকে আবার মুভ করে, মানে ব্যাক করে আবার প্রথমে আসতে হচ্ছে, মানে আবার এফ ফাংশনে যেতে হচ্ছে। সো এফ ফাংশনে এবার যদি আমরা আবারও যাই মুভ করে, তাহলে আমরা কি পাচ্ছি? i মাইনাস 1, i এর মান ছিল 4, তাহলে 4 মাইনাস 1 মানে এবার আমরা 3 পাচ্ছি। আমরা এবার 3 ভ্যালু নিয়ে এই ফাংশনে ব্যাক করলাম। এবার i এর মান 3, কারণ আমরা জানি এই i যা পাবে তাই রিসিভ করবে, মানে কল করার সময় যা পাঠানো হবে সে তাই রিসিভ করবে। আমরা এখন 3 পাঠাচ্ছি, সে 3 রিসিভ করতেছে। সো i এর মান হচ্ছে 3। 3 আসার পরে আবারও সে চেক করবে এই যে জায়গায় 3, মানে এখান থেকে আমরা এখানে চলে আসছি, এই যে f3 ফাংশনে আসার পর আবার সে i ইকুয়াল টু 1 কিনা চেক করবে। ইয়েস, চেক করে দেখলো এটা ফলস। সো i এর মান যেহেতু 3 1 এর সাথে ম্যাচ করে নাই, ফলস হওয়ার কারণে আবারও আমরা এই জায়গাতে আসলাম। এই জায়গাতে কি? i ইনটু f ফ্যাক্টোরিয়াল i মাইনাস 1। তো f ফাংশনের i মাইনাস 1 মানে হচ্ছে 3 মাইনাস 1 মানে 2। এখানে হচ্ছে 3 আর এখানে হচ্ছে 3 মাইনাস 1 মানে 2 পাঠাচ্ছি। তো যদি আমরা এখানে 3 পাই, তাহলে এখানে আমরা পাচ্ছি 2। এই f2 ফাংশনে আবার আসলাম, মানে আমরা এই জায়গা থেকে দেখেন আবারও আমরা নিচে যেতে পারি নাই, মানে ওই আগের ফাংশন f3 ফাংশনটা শেষ হয় নাই। f3 ফাংশন শেষ না করেই আমরা আবার উপরে চলে আসছি। উপরে আসছি এবার কি ভ্যালু নিয়ে? 2 ভ্যালু নিয়ে। সো i এর মান 2।
i এর মান 2 হওয়ার পর আমরা আবারও যেহেতু ফাংশন শুরু থেকে শুরু হচ্ছে i = 1 কিনা চেক করে দেখলো, না ফলস। যদি ফলস হয় তাহলে i ইনটু i এর মান কত, এখন i এর মান হচ্ছে এই জায়গাতে 2, এই যে 2 ইনটু f i minus 1, i এর মান 2 যদি হয় i minus 1 মান হচ্ছে 1, তাহলে আমরা f1। ঠিক আবারও এই জায়গা থেকে আমরা ফাংশনের শুরুতে চলে আসলাম ফাংশন, আসার পরে f1। এবার যদি f1 ফাংশনে আসি তাহলে আমরা আবারও 1 বাই 1 প্রেস করব। ওকে ফাইন, আমরা আসলাম i = 1 চেক করতেছি 1 বাই 1 যেহেতু লাইন, ইয়েস এখানে এসে i এর মান 1, কন্ডিশনও 1 ম্যাচ করে ফেলছে। কন্ডিশন যেহেতু ট্রু, আমরা এই জায়গাতে ট্রু হওয়ার কারণে আমরা রিটার্ন করব 1, অর্থাৎ এই প্রথমবার একটা ফাংশন থেকে বের হচ্ছি। দেখেন আমরা কিন্তু এতবার শুধু ফাংশনই কল করতেছি, কোনো ফাংশন থেকে বের হতে পারি নাই, এই প্রথম একটা ফাংশন এসে রিটার্ন পেলাম। তাহলে কোন ফাংশনের রিটার্ন পাচ্ছি, এই যে f1 নামক ফাংশনের রিটার্ন পাচ্ছি। মানে f এর ভ্যালু যখন আমরা 1 পাঠিয়ে কল করতেছি তখন ওই ফাংশনটা রিটার্ন পাচ্ছি। আমরা এর মানেই না যে আমরা এইটার বা অন্যটা রিটার্ন পাচ্ছি। এবার এটার রিটার্ন ভ্যালু কোথায় যাবে, যেখান থেকে কল করা হয়েছিল। তাহলে এই জায়গা থেকেই কল করা হয়েছিল বিধায় আমরা এই জায়গা থেকে রিটার্ন 1 পেয়ে আসছিলাম। এই 1 ভ্যালুটা এইখান থেকে আমরা যেখানে কল করছিলাম এই জায়গায় আসবে। তাহলে এই 1 ইনটু i এর মান ইতিমধ্যে কত ছিল 2, তাহলে 2 ইনটু 1, তাহলে 2 একে 2। এই 2টা কোথায় যাবে, ফ্যাক্ট নামক ভেরিয়েবলে, এবং ফ্যাক্ট ভেরিয়েবলে যদি 2 হয় এই 2টা আমরা রিটার্ন করতেছি, মানে ফ্যাক্টের মান তো এখন 2 এই জায়গাতে। সো এই যে 2 রিটার্ন করতেছি, এই রিটার্ন ভ্যালুটা কোথায় যাবে, এই লাইনটা যেখান থেকে যে ফাংশনে কল করার কারণে আমরা পাইছি। এই লাইনটা কোন ফাংশন কল করার কারণে আমরা পাচ্ছি, এই যে f2 নামক ফাংশন কল করার কারণে আমরা এই যে 2 ইনটু 1 মানে 2 এ 2 পাচ্ছি রিটার্ন। সো আমরা ঠিক এই জায়গা থেকে রিটার্ন ভ্যালুটা আমার এই জায়গাতে চলে আসবে, অর্থাৎ এই ফাংশন কল করার কারণে আমরা ভ্যালু পাচ্ছি 2। এবার এই 2 এর সাথে 3 মাল্টিপ্লাই হবে, 2 ইনটু 3 মানে কত 6, এই 6 এর মান কত। এবার কিন্তু দেখেন f3 ফাংশনের ফ্যাক্টোরিয়ালের মান, মানে আমরা f3 ফাংশনে কিন্তু এই জায়গা থেকে আমরা আবার মুভ করে এখানে চলে গেছিলাম। সো এখন হচ্ছে ফ্যাক্টরের মান হচ্ছে 3 ইনটু এই জায়গার মান হচ্ছে 2, কারণ এই জায়গা এইখান থেকে রিটার্ন ভ্যালু সে পেয়ে গেছে। সো এটুকু মানে যদি 2 বোঝায় তাহলে 2 ইনটু 3 মানে 6, 2 ইনটু 3 6 হচ্ছে ফ্যাক্টের মান হবে, এই 6 সে রিটার্ন করবে। তাহলে রিটার্ন, এই 6 রিটার্নটা কোথায় যাবে, যে জায়গা থেকে তাকে কল করা হয়েছিল। কোন জায়গা থেকে কল করা হয়েছিল, f3 ফাংশন থেকে কল করা হয়েছিল তাকে। সো f3 ফাংশন থেকে যখন কল করা হয়, অর্থাৎ এই i-1 মানে f3 4-1 f3 ফাংশন যখন কল করা হয়, এটুকু মানে আমরা বুঝি তখন 6। তাহলে সে এই 6 ভ্যালুটা রিটার্ন হয়ে আসবে আমার এই জায়গায়। এই জায়গায় যখন 6 আসতেছে তখন কিন্তু i এর মান ছিল, এই যে আমরা দেখতে পাচ্ছি i এর মান ছিল 4, এটা তো এখান থেকেই আসছে আলটিমেটলি। এই যে i এর মান তখন ছিল 4, ফাইন। সো i এর মান যদি 4 হয় তাহলে আমরা এখানে পাচ্ছি 6 আর এখানে পাচ্ছি আমরা হচ্ছে 4। সো 4 ইনটু 6, 4 ইনটু 6 মানে হচ্ছে 24। এবার হচ্ছে ফ্যাক্টোরিয়ালের মান হয়ে যাচ্ছে 24। কোন ফাংশনের ফ্যাক্টোরিয়ালের মান 24, f4 নামক ফাংশনের ফ্যাক্টোরিয়ালের মান হচ্ছে 24। তাহলে এই ফাংশনে সে রিটার্ন যখন হবে যেখান থেকে কল হয়েছিল ঠিক সেই জায়গায় রিটার্ন ভ্যালুটা আসবে। তাহলে এই জায়গায় রিটার্ন ভ্যালু কত বসবে, 24 বসবে। সো এই 24 এর সাথে এই যেটা মানে তখন 24, এই 24 এর সাথে i মাল্টিপ্লাই হবে। এবার এই ফাংশনে i এর মান কত ছিল, এই ফাংশনে i এর মান ছিল 5। সো 5 এর সাথে এটুকু মানে তখন হচ্ছে 24। সো এই 24 এর সাথে এই 5 মাল্টিপ্লাই হবে। সো 5 ইনটু 24 মানে হচ্ছে 120। সো ফ্যাক্টের মান হচ্ছে 120। এবার রিটার্ন করব 120। এই ফ্যাক্ট রিটার্ন করলে কোথায় রিটার্ন হবে, যে জায়গা থেকে তাকে কল করা হয়েছিল। কোথা থেকে কল করা হয়েছে, এই যে f5 ফাংশন থেকে কল করা হয়েছিল। সো f5 ফাংশনের মান হবে 120। এবার f5 ফাংশন কার অংশ, f5 ফাংশন দেখেন মেইন ফাংশনের অংশ, তাই না। সো এবার যদি মেইন ফাংশনে আসি তাহলে আমরা ঠিক মেইন ফাংশনে আসি, আসার পরে যে এই জায়গাতে f ডাটা এর মান হচ্ছে রিটার্ন ভ্যালু আমরা পাচ্ছি 120। এবার হচ্ছে এই 120টা এই জায়গাতে প্রিন্ট হচ্ছে। আশা করি এবার চিত্র দেখে আপনারা বুঝতে পারছেন। এবার কারো কোনো প্রশ্ন আছে কিনা ফ্যাক্টোরিয়াল নিয়ে আপনারা বলতে পারেন। এই লাইনের এখানে 120 একটু শেষ করে ফেলি, তাহলে এখানে 120 প্রিন্ট হওয়ার পরে দেখেন আর যেহেতু নিচে কোনো লাইন নেই, প্রোগ্রামটা আমি একটু বড় করে দেখাই, এখানে দেখেন আর কোনো লাইন নেই, অর্থাৎ 120 যখন প্রিন্ট হচ্ছে
এই যে ফ্যাক্টরিয়াল মান প্রিন্ট হওয়ার পরে এই লাইনের কাজ শেষ, এই লাইন কাজ হওয়ার পর নিচে লাইনে এসে দেখবে আর কোনো লাইন নাই, তখন মেইন ফাংশন থেকে বের হয়ে যাবে, আপনার প্রোগ্রাম শেষ। যদি আপনি এখানে অন্য কোনো লাইন লিখে থাকেন তখন এটা রিটার্ন ভ্যালু পাওয়ার পরে সেই লাইনটা তখন এক্সিকিউট হবে। খেয়াল রাখবেন এই লাইনটা ততক্ষণ পর্যন্ত যদি আপনি এখানে আরেকটা প্রিন্টএফ ব্যবহার করেন, ধরেন থ্যাংক ইউ, এই কথাটাই আপনি প্রিন্টএফ করে দেখাবেন। তো এই লাইনটা ততক্ষণ পর্যন্ত প্রিন্ট হবে না যতক্ষণ পর্যন্ত এই ফাংশনের এই জায়গাটার মান না পাচ্ছে। আর এই জায়গাটার মান পাওয়ার জন্য তাকে এই ফাংশনে আসতে হবে, আর এই ফাংশনে আসলে ফাংশন আবার ফাংশনকে কল করবে, আর ফাংশন যতবার কল করবে ততবার ওই ফাংশন নতুন ফাংশন ক্রিয়েট হচ্ছে, যতবার কল হচ্ছে ততবার রিটার্ন ভ্যালু পাচ্ছে, প্রতিটা রিটার্ন ভ্যালুকে সে এইভাবে ক্যালকুলেট করতেছে, ক্যালকুলেট করে ফাইনাল যখন রিটার্ন ভ্যালুটা এই জায়গায় আসতেছে ওই ফাইনাল ভ্যালুটা প্রিন্ট হবে। এবং এইটা প্রিন্ট হওয়ার পরে মানে এই রিকার্সিভ ফাংশনের প্রসেসটা শেষ হওয়ার পরে এসে আপনার এই লাইনটা পাবে, এবং দেন এই লাইনটা এক্সিকিউট করে আপনার মেইন ফাংশন থেকে বের হবে, আদারওয়াইজ বের হতে পারবে না। যদি আমরা এখানে এমন কোনো ভুল কন্ডিশন দিয়ে দিই, যেমন আমরা যদি i-1 না দিয়ে শুধু i দেই, তাহলে ফাংশন কিন্তু চলতেই থাকবে আনলিমিটেড টাইম, কারণ কি কখনো এই কন্ডিশন আর ট্রুই হবে না। আর এই কন্ডিশন ট্রু যদি না হয় তাহলে আমরা দেখতে পাচ্ছি এই যে একবার আমরা বের হইছি, একবার বের হওয়ার কারণে বাকি সবাই বের হইছে। সো আমরা একবার যদি বের হতে না পারি এই ফাংশন থেকে আজীবন সে চলতেই থাকবে, মানে কন্টিনিউয়াসলি 1 বাই 1 সে ক্যালকুলেট করতেই থাকবে, আমরা রিটার্ন পাবো না। যতক্ষণ পর্যন্ত আমরা রিটার্ন পাচ্ছি না ততক্ষণ পর্যন্ত আমরা আসলে এই জায়গা থেকে শেষ করতে পারবো না, মেইন ফাংশন থেকে বের হতে পারবো না। দ্যাটস ইট। বলেন কি প্রশ্ন করতেছিলেন? স্যার ওই যে কন্ডিশন ইফ i ইকুয়াল ডাবল ইকুয়াল টু 1, সেটার ক্ষেত্রে যদি আমি ইফ i ইজ গ্রেটার দেন অর ইকুয়াল 1 দিই, তাহলে আপনি যেভাবে এই যে একে দেখাইছেন ওরকম সেম ভাবে কি প্রসেসটা আসবে? তাহলে তখন আমি কিভাবে মানে i এর মান 1 এই প্রশ্নটা আগেও করছিলেন, আমি তাহলে মনে হয় এটা খেয়াল মানে মিস করে গেছিলাম, এটা আমি এখনই ব্যাখ্যা দিচ্ছি। ধরুন আপনি এই কন্ডিশন দিতে যাচ্ছেন, তাই তো? জি স্যার। আচ্ছা, এই কন্ডিশন তখন কি যে আপনি যেভাবে যে ব্যাখ্যা করতেন সেটা কি খাটবে? এভাবেই আমি করি। আমি আপনাকে একটু দেখাই, এটা খুব বেশি চিত্র আঁকা লাগবে না, এই জায়গাতে অল্প কিছু আঁকলেই হয়ে যাবে সলিউশন। আমি আপনাকে অল্প করে একটু এঁকে এই জায়গাতে একটু ক্লিয়ার করে দিই, তাহলে আপনি সহ বাকি যারা আছেন তারাও আবার ক্লিয়ার হয়ে যাবেন। থ্যাঙ্কস আপনি প্রশ্নটা করার কারণে। এটা করার কারণে যেটা হচ্ছে যে আমরা আবারও দেখেন মেইন ফাংশন পাচ্ছি, তাই তো? তো যদি আমরা আবারও মেইন ফাংশন পাই, মানে প্রথম থেকে প্রোগ্রাম শুরু করতেছি, মেইন ফাংশনে আসলেন, মেইন ফাংশনে আসার পরে আপনি ডাটার মান নিলেন হচ্ছে ধরেন 5, এটা হচ্ছে ডাটা। সো আপনি ফাংশন কল করতেছেন f5 কে, এতটুকু তার নতুন করে ব্যাখ্যা করার কিছু নাই। এই যে ডাটা স্ক্যানফ করলেন, আমরা ফ্যাক্টোরিয়াল 5, এই যে f ডাটা মানে হচ্ছে f5 এ আসলো, এটা হচ্ছে মেইন ফাংশনের অংশ। f5 এ আসার পরে হচ্ছে এইটা, তাই না? সো আমরা এখন i এর মান হচ্ছে 5, এই জায়গাতে দেখেন i এর মান হচ্ছে 5। যদি i এর মান 5 হয় তাহলে ভিতরে প্রবেশ করলো, ভিতরে প্রবেশ করার পরে চেক করবে এই কন্ডিশন কি, i গ্রেটার দেন অর ইকুয়াল টু 1। এবার দেখেন তো এই কন্ডিশন ট্রু নাকি ফলস? কন্ডিশন ইজ ট্রু, তাই না? কারণ 5 1 থেকে বড়। তো যেহেতু কন্ডিশন ট্রু, এইখান থেকে রিটার্ন হবে কত? 1। এই যে 1 রিটার্ন হচ্ছে, 1টা কোথায় যাবে? আমরা জানি যে জায়গা থেকে কল হয় সেই জায়গায় রিটার্ন ভ্যালু যায়। সো এই 1টা রিটার্ন হয়ে এই জায়গা থেকে 1 চলে আসবে হচ্ছে এই জায়গায়, মানে f5 মানে তখন আমরা জানবো 1, অর্থাৎ এই f5 কার অংশ? মেইন ফাংশনের অংশ। দ্যাট মিন্স আমরা মেইন ফাংশনে রিটার্ন হয়ে আসবো, মেইন ফাংশনে এসে এই পুরোটুকু মানে বুঝবো 1, এই যে এই পুরোটুকু মানে আমরা কি পাইলাম? 1 পাইলাম রিটার্ন। সো আমাদের এই 1টা প্রিন্ট হবে, দেন হচ্ছে আমার থ্যাংক ইউ দেখাবে। যদি দেখি আমরা প্রোগ্রামটা আমি যা বললাম ঠিক সেটাই আউটপুট দেয় কিনা। আমরা যদি আমি 9 লিখি, কেন F9 এ প্রেস করবো, আমি 9 এ প্রেস করতেছি। আচ্ছা দেখেন, আমরা যদি আপনার বলা অনুযায়ী কন্ডিশন দেই এবং এখানে যদি আমরা 5 প্রেস করি, দেখেন 1 রিটার্ন আসতেছে। কেন 1 আসতেছে আশা করি আপনি বুঝে গেছেন। যদি আমরা এখানে 100ও দেই বা 10ও দেই, যেটাই দিই না কেন, অলওয়েজ ফ্যাক্টোরিয়াল রিটার্ন 1 আসবে। কেন? কারণ আপনার এই কন্ডিশন আপনি দিছেন যতক্ষণ পর্যন্ত 1 থেকে বড় হবে। যদি আমরা 1 থেকে ছোট কোনো একটা ভ্যালু দেই তখন কিন্তু আপনি আবার বিপদে পড়বেন। ধরুন আমরা 0 দিলাম, দেখেন কোনো আউটপুট দিচ্ছে না, একটু পরে প্রোগ্রামটা মানে হ্যাং করবে, কারণ হচ্ছে এটা আনলিমিটেড টাইম চলতেই আছে, এটা আনলিমিটেড টাইম এক্সিকিউশন টাইম আনলিমিটেড টাইম চলতেই আছে। কারণ হচ্ছে কি, ওই যে আপনি 0 পাঠাইছেন, এই 0 তো এই কন্ডিশন কোনো সময় ট্রু করবে না, আর ট্রু যদি না করে i-1 প্রতিবার নেগেটিভ ভ্যালু আসতেই থাকবে, কখনো এই কন্ডিশন ট্রু হবে না, ফাংশন চলতেই থাকবে রিকার্সিভ ফাংশন। নাফিসা তাসমিয়া, আপনি ক্লিয়ার?
জি স্যার, থ্যাংক ইউ। এজন্য আমি শুরু দিকে বলছিলাম যে রিকার্সিভ ফাংশনের ক্ষেত্রে প্রবলেম হচ্ছে ওইটাই যে আপনি আসলে বের হওয়ার জন্য কন্ডিশনটা কি দিবেন, কোন জায়গা থেকে কোন কন্ডিশন দিলে আপনি আসলে ফাংশন থেকে বের হতে পারবেন, এই জিনিসটা চিন্তা করতে একটু সময় লাগে, বা এই জিনিসটা মানে আপনাদেরকে ফাইন্ড আউট করতে একটু টাইম লাগে রিকার্সিভ ফাংশনের ক্ষেত্রে। সো এই জন্যই রিকার্সিভ ফাংশন বলছি, যারা হচ্ছে একটু ভালো প্র্যাকটিস করবেন তারা আশা করি এগুলো ধীরে ধীরে বুঝে যাবেন, এবং একবার বুঝে গেলে এটা আপনাকে অনেক কিছু থেকে হেল্প করবে, অনেক জায়গায় আপনি অনেক কমপ্লেক্স জিনিসও খুব সহজে সলভ করে ফেলতে পারবেন। আর কারো কোনো প্রশ্ন আছে কিনা? ট্রাই করবেন প্রতিটা ফিবোনাচি সিরিজ প্রতিটা রিকার্সিভ ফাংশনের প্রথম কয়েকটা ফাংশন আপনি অ্যাটলিস্ট কয়েকটা, যেমন ফিবোনাচি সিরিজ, ফ্যাক্টোরিয়াল বা আরো দুই একটা এরকম রিকার্সিভ ফাংশন আপনি চিত্র একে একে কোথা থেকে কল হচ্ছে, কোথায় রিটার্ন ভ্যালু যাচ্ছে, এই জিনিসগুলা 1 বাই 1 খাতায় একে ট্রেস করে আপনি দেখবেন। এরকম 4-5টা রিকার্সিভ ফাংশন বা প্রোগ্রাম যদি আপনি এভাবে খাতায় একে প্রতিটা ভ্যালুর মানে কারণে কোথায় কি চেঞ্জ হচ্ছে সেটা আপনি ভালোভাবে আত্মস্থ করে ফেলতে পারেন, তাইলে আশা করি পরের বার আপনি চিত্র না আঁকলেও আপনি জাস্ট কোড লেখার সময় বুঝতে পারবেন যে কোথায় কি হচ্ছে না হচ্ছে। কারণ এই রিটার্ন ভ্যালুটা কোথায় যাচ্ছে, কোথায় আসতেছে এবং কিভাবে বের হচ্ছে, এই জিনিসগুলো যদি ভালোভাবে না জানেন তখনই প্রবলেমগুলো হয়। মানে এটাই হচ্ছে রিকার্সিভ ফাংশনের বেশি কমপ্লেক্সের জায়গা, এই জায়গাগুলোতে। সেই জন্য রিটার্ন ভ্যালু সম্পর্কে আপনার ভালো আইডিয়া থাকতে হবে, এবং এই জন্য আমার মনে হয় যে এইভাবে আমি যে চিত্র এঁকে দেখাইছি বা এখানে একটা চিত্র ব্যাখ্যা করা আছে, আপনারা সেটা বেশি ফ্রুটফুল হবে, ইফেক্টিভ হবে। এখানে একটা অ্যানিমেশন দেয়া আছে আপনাদের স্লাইডে, অ্যানিমেশনটা যদি আমি একটু দেখানোর ট্রাই করি, দেখি যে ফ্যাক্টোরিয়ালেরই অ্যানিমেশন প্রোগ্রাম। দেখেন 1 বাই 1 প্রোগ্রামটা রান করবে, মেমোরি চেঞ্জ হচ্ছে, একটা ভ্যালু যে এন্টার এ নাম্বার 5 দিলাম, 5 হচ্ছে গেল মেমোরিতে। এই যে ফ্যাক্টোরিয়াল ফাংশন কল হলে ভ্যালু জানে না জানার কারণে এই জায়গায় আসছে x এর মান 5, লং দিছে সমস্যা নাই এগুলা, যেমন x = 1 কিনা এটা কন্ডিশন ভুল হওয়ার কারণে এলস এ আসছে, এলস না দিলেও চলে, আমরা দেখলাম। সো এখানে i এর মান 5 হচ্ছে, সেভাবে 1 বাই 1 এখানে দেখেন চিত্রটা বুঝে ট্রাই করেন। আশা করি এটা অ্যানিমেশন দেখলো আপনারা একটু আগে যা ব্যাখ্যা করছি ওইটাই 1 বাই 1 রান করে আমরা কোড ব্লকসে কি হয় সেটা দেখানোর ট্রাই করা হচ্ছে। 3 হচ্ছে i এর মান কমে, তারপর হচ্ছে আবারও কন্ডিশন চেক করবে, ইফ কন্ডিশন ফলস হলে এলস এ আসবে, দেখেন 5 × 4 × 3 হয়ে যাচ্ছে, 1 বাই 1 প্রেস হচ্ছে। 1 যখন হবে তখন কিন্তু আমাদের ইফ কন্ডিশনটা ট্রু হবে। দেখেন ইফ কন্ডিশন যখন ট্রু হচ্ছে, যে ট্রু হওয়ার সাথে সাথে আমরা একটা রিটার্ন ভ্যালু পাচ্ছি, এই রিটার্ন ভ্যালুটা যে ফ্যাক্টোরিয়াল 1 এর মধ্যে চলে আসছে x। সো এই 1 এবার মাল্টিপ্লাই হয়ে আপনার ফাইনাল যে ভ্যালুটা হচ্ছে সেটাই আমাদের মেইন রিটার্ন হচ্ছে, ঠিক আছে? মেইন ফাংশন রিটার্ন আসছে, প্রিন্টএফ হলো, এবং এটা শেষ হওয়ার পরে আমাদের প্রোগ্রামটা পরের লাইনে যাবে এবং শেষ হবে। সো এটা একটা জাস্ট অ্যানিমেশন দিয়ে বোঝানো হয়েছে। সো অ্যানিমেশন আসলে অনেকের কাছে কমপ্লেক্স মানে নাও বুঝতে পারেন, তো আগে চিত্র যদি বুঝে ফেলেন, চিত্র বুঝার পরে মানে আমি যেটা এঁকে দিয়েছি ফ্যাক্টোরিয়ালের সেম ফাংশন কিন্তু আমি চিত্র এঁকেও দেখাইছি। সো যদি আপনি চিত্রটা ভালো করে বুঝেন তারপর হচ্ছে আপনি অ্যানিমেশনটাও সহজে ধরে ফেলতে পারবেন যে কি হচ্ছে অ্যানিমেশনে। সো আর যদি কারো কোনো প্রশ্ন না থাকে আমি আপনার দুই একজনকে কিছু প্রশ্ন করব ফ্যাক্টোরিয়াল থেকে, রিকার্সিভ ফাংশন থেকে। আব্দুর রহমান আছেন আপনি? আমি একটু রেকর্ডার পোস্ট করি, জি স্যার। প্রশ্নোত্তর করব না।